আলাইকুম। ন্যাশনাল রিয়েল কলেজের পক্ষ থেকে প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের প্রভাষক আমি নুরনাহার ম্যাডাম তোমাদের সামনে আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা বাসায় আছো, সবাই ক্লাস লেকচারগুলো অনলাইনে দেখে ফলো করছো এবং সেই অনুযায়ী পড়াশোনা করে প্রিপারেশন নিচ্ছ। তো চলো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়গুলোতে চলে যাই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো হচ্ছে শিল্পপণ্য, শিল্পপণ্যের বৈশিষ্ট্য এবং শিল্পপণ্য বিপণনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমরা বিবেচনা করব। তো শিল্পপণ্য শব্দটা শোনার পরে আমরা বুঝতে পারছি শিল্পপণ্য যেহেতু শব্দটা এরকম, তাহলে বোঝা যাচ্ছে যে এই পণ্যটা থেকে অবশ্যই কিছু না কিছু বানানো হয়ে থাকে। ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি আগের ক্লাসে ভোগ্যপণ্যটা আমরা কিনলে সরাসরি ব্যবহার করতে পারছি, আর শিল্পপণ্য তখন আমরা সরাসরি অবশ্যই ব্যবহার করতে পারবো না। এই পণ্যটাকে আমাদের পুনরায় রূপগত বা আকার আকৃতিগত বা স্থানগত বিভিন্ন ধরনের চেঞ্জ দিয়ে এটাকে মানুষের ব্যবহারের উপযোগী করতে হবে। তো চলো শিল্পপণ্যের সংজ্ঞাটা আমরা একটু দেখি কি বলেছে। যে সকল পণ্য সরাসরি চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত না হয়ে নতুন উপযোগ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। তার মানে কি, শিল্পপণ্যটা আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না, এটার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা হয় এবং এরপর মানুষ ব্যবহার করতে পারে। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাধারণত উৎপাদনকারীরা ব্যবহার করে এবং তারা উৎপাদনের কাজে ব্যবহার করে এবং এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য তৈরি করা। তবে শিল্পপণ্যের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর বন্টন প্রণালী কিন্তু সংক্ষিপ্ত হয়। যেহেতু অনেক মানুষ এটা ব্যবহার করে না, সেহেতু এটার বন্টন প্রণালী সংক্ষিপ্ত হয় এবং বিপণনের ক্ষেত্রে প্রচুর প্রসারমূলক কার্যক্রমের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, বিজ্ঞাপন বা বিপণনের ক্ষেত্রে এটার প্রসারমূলক কার্যক্রমে তেমন একটা প্রয়োজনীয়তা নেই। এরপরে আমরা দেখছি শিল্পপণ্যের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় যে শিল্পপণ্যটা সাধারণত কেনাই হয় পুনরায় উৎপাদন করার জন্য। এই পণ্যটা কেনার পরে আমরা পুনরায় পণ্য উৎপাদন করব এবং সেটা হয়তো ভোগের কাজে লাগবে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পুনরায় উৎপাদনের কাজে লাগবে। আর শিল্পপণ্যের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ একটা উল্লেখযোগ্য বিষয়। শিল্পপণ্যের ক্ষেত্রে উৎপাদকরা পণ্যকে একবারে অনেক পরিমাণে পণ্য ক্রয় করে। ঠিক আছে, একটা ক্রয়ের অর্ডার দিলে একসাথে বিশাল পরিমাণ পণ্য তাদের কেনা হয়। এরপরে হচ্ছে ক্রয়ের ঘনত্ব মানে তারা বারবার, আমরা সাধারণ ভোক্তারা ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রে বারবার কিনি। একটা পণ্য হয়তো বা সপ্তাহে 2-3 বারও আমাদের কেনা হয়। ঠিক আছে, ধরো চিপসের কথাই ধরো, তোমরা হয়তো বাচ্চারা যারা চিপস খাও তারা হয়তো প্রতিদিনে হয়তো 1-2টা চিপস কিনছো, কিন্তু যারা উৎপাদক তারা কি করছে, তারা এমন একসাথে অনেক পরিমাণে পণ্য ক্রয় করে, যে পণ্যটা দিয়ে তারা কি করছে, একসাথে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে। তাহলে তারা বারবার অর্ডার না দিয়ে কম অর্ডার দেয় এবং কম অর্ডারে বেশি পরিমাণ পণ্য কিনে, তাই ক্রয়ের ঘনত্ব সাধারণত কম থাকে। তবে শিল্পপণ্যের ক্ষেত্রে ক্রেতার সংখ্যা অনেক কম থাকে, কারণ সবাই তো উৎপাদক না, যারা উৎপাদক শুধু তারাই শিল্পপণ্যের ক্রেতা থাকে। তবে শিল্পপণ্যের চাহিদাটা সাধারণত ভোগ্যপণ্যের উপর নির্ভরশীল। শিল্পপণ্যের যদি চাহিদা বাড়ে তাহলে ভোগ্যপণ্যের যদি চাহিদা বাড়ে শিল্পপণ্যের চাহিদা সেক্ষেত্রে বাড়ে। আবার ভোগ্যপণ্যের যদি চাহিদা কমে সেক্ষেত্রে শিল্পপণ্যের চাহিদাও কমে যায়। তবে শিল্পপণ্যের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একক প্রতি মূল্যটা একটু বেশি হয়ে থাকে, তার প্রতি অর্ডারে প্রচুর পরিমাণে পণ্য আসে এবং একক প্রতি মূল্যটা সাধারণত বেশি হয়। তবে কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য এবং যন্ত্রাংশ, পরিচালনা উপকরণ এগুলোর মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এক্ষেত্রে অধিক মূলধন বিনিয়োগের প্রয়োজন পড়ে। আর শিল্পপণ্যের ক্ষেত্রে ক্রয় চুক্তি একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখো অনেক সময় অগ্রিম ক্রয় চুক্তি করা হয়। এই ধরনের চুক্তি দীর্ঘমেয়াদী হয়, যেমন কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, যন্ত্রাংশ, তাছাড়া স্থাপনা, আনুষঙ্গিক সরঞ্জাম, পরিচালনা উপকরণ ক্রয়ের ক্ষেত্রেও চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। কারণ ক্রয়ের চুক্তি করা থাকলে এই পণ্যগুলো শিল্প উৎপাদনের জন্য যেসব পণ্যগুলো প্রয়োজন সেগুলো আসতে থাকে, সরবরাহ নিশ্চিত থাকে, তাহলে উৎপাদন প্রক্রিয়া চলমান থাকে। কারণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে শিল্পপণ্যগুলো যদি সরবরাহ নিশ্চিত না থাকে তাহলে উৎপাদনটা রহিত হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য ক্রয় চুক্তিটা অনেকেই অগ্রিম করে থাকে। এরপর হচ্ছে শিল্পপণ্যের বন্টন প্রণালীটা সাধারণত ছোট হয়, কারণ এটা শিল্পপণ্য সাধারণত উৎপাদকরাই ব্যবহার করে থাকে, সেজন্য বন্টন প্রণালী অতটা দীর্ঘ হয় না। সাধারণত মধ্যস্থ ব্যবসায়ী তাদের মধ্যে তেমন একটা থাকে না। আধা প্রস্তুত পণ্য, যন্ত্রাংশ, আনুষঙ্গিক সরঞ্জাম, পরিচালনা উপকরণ বিপণন করার ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর প্রয়োজন পড়ে কিছু। ঠিক আছে,
তারপরে হচ্ছে পণ্য জ্ঞান। শিল্পপণ্যের ক্ষেত্রে পণ্যের জ্ঞানটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যারা শিল্পপণ্যের ক্রেতা তারা পণ্যের কোথায় পাওয়া যাবে, পণ্যের মূল্যটা কেমন হওয়া উচিত, পণ্যের কোয়ালিটি কী হওয়া উচিত, এগুলো সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখে। তবে শিল্পপণ্যটা অবশ্যই অসম্পূর্ণ পণ্য, কারণ এই পণ্যটা কিনে পুনরায় রূপগত চেঞ্জ দিয়ে বা আকার আকৃতিগত চেঞ্জ দিয়ে কী করছে, মানুষের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। এবার চলে যাচ্ছি শিল্পপণ্য বিপণনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর ক্ষেত্রে। এখানে দেখো ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় শিল্পপণ্যের বাজার কেন্দ্রীভূত হয়, কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত দেশের নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত হয়। যে সকল স্থানে প্রতিষ্ঠান অবস্থিত মূলত সেই অঞ্চলে শিল্পপণ্যের চাহিদা পরিলক্ষিত হয়। যেমন আমাদের দেশে তুমি যদি সাভার, গাজীপুরের দিকে খেয়াল করো, সেদিকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো অনেক বেশি এবং অন্যান্য প্রতিষ্ঠানও আছে, তাহলে এখানে শিল্পীয় পণ্যগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে। তারপর হচ্ছে শিল্পপণ্যের ক্রেতা স্বল্প সংখ্যক ক্রেতা থাকে। ঠিক আছে, কারণ শিল্পপণ্যটা ব্যবহার করে শুধুমাত্র উৎপাদকরা, সেজন্য উৎপাদকরাই ক্রেতা হয়, তাহলে ক্রেতার সংখ্যা কম থাকে। শিল্পপণ্যের চাহিদা ভোগ্যপণ্যের উপর নির্ভরশীল। ভোগ্যপণ্যের যদি চাহিদাটা বেশি থাকে শিল্পপণ্যের চাহিদা বেশি হয়, ভোগ্যপণ্যের যদি চাহিদা কম হয় তাহলে শিল্পপণ্যের চাহিদাটা কম হবে। এখানে দেখো তোমরা যখন গ্রামের বাড়িতে যাও তখন দেখতে পাবে অনেক বাড়ি আছে টিনের। একসময় ছিল ম্যাক্সিমাম বাড়ি গ্রামের বাড়িতে টিনের তৈরি করা হতো, ভালো ভালো বাড়িগুলো। কিন্তু এখন দেখবে বেশিরভাগ বাড়িগুলোই হয় দালান কোঠার তৈরি, ইট পাথরের তৈরি। কারণ হচ্ছে ঢেউ টিন দিয়ে তৈরি বাড়িগুলো বেশি দিন টিকে না। তো এখন মানুষ বেশি দিন টিকার জন্য দালান কোঠা তৈরি করে ইট পাথর দিয়ে। সেজন্য এখন ঢেউ টিনের চাহিদা কিন্তু কমে গিয়েছে। সো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ঢেউ টিনের চাহিদা কমে গেছে সেহেতু ঢেউ টিনের উৎপাদনটাও কমে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অস্থিতিস্থাপক চাহিদা। শিল্পপণ্যের চাহিদা অস্থিতিস্থাপক। পণ্য মূল্য পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয় না। পুনরায় পণ্য উৎপাদনের জন্য ক্রয় করা হয় বলে চূড়ান্ত পণ্য উৎপাদনে উপকরণের মূল্যের হ্রাস বৃদ্ধি তেমন প্রভাব সৃষ্টি করে না। তারপর হচ্ছে ক্রয়ের প্রকৃতি। দেখো শিল্পপণ্যের অর্ডারের পরিমাণ সংখ্যাগত দিক থেকে কম হলেও একসাথে কিন্তু অনেক পরিমাণ পণ্য কিনে, তাহলে মোট মূল্যটা বেশি হয়। কারণ শিল্পপণ্যের একক প্রতি মূল্য সাধারণত বেশি, এই কারণেই হচ্ছে তারা কী করছে, বেশি পরিমাণ পণ্য একটা অর্ডারে অনেক পরিমাণ পণ্য কিনছে, সেজন্য তাদের ক্রয়ের অর্ডার কম হলেও একসাথে প্রচুর পরিমাণ পণ্য তারা কিনছে। তারপর শিল্পপণ্যের বাজারে অনেকটা সীমিত। পৃথিবীর সব মানুষ ভোগ্যপণ্যের ক্রেতা হলেও শিল্পপণ্যের ক্রেতা কিন্তু সব মানুষ নয়। যারা উৎপাদক শুধুমাত্র তারাই শিল্পপণ্যের ক্রেতা। শিল্পপণ্যের বণ্টন প্রণালী সাধারণত সংক্ষিপ্ত হয়ে থাকে। ক্রেতারা পণ্যের মান, উপযোগিতা, সহজপ্রাপ্যতা, সরবরাহের নিশ্চয়তা ইত্যাদি বিষয় বিবেচনা করে ক্রয় করে। এক্ষেত্রে বিপুল পরিমাণ পণ্য উৎপাদক বণ্টনকারীর নিকট থেকে সরাসরি ক্রয় করে। তবে শিল্পপণ্যের নিয়মিত সরবরাহের দিকে অবশ্যই খেয়াল রাখতে হয়। যদি সরবরাহটা নিয়মিত না হয় তাহলে কিন্তু উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। আর যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে মার্কেটে পণ্য সরবরাহ কমে যাবে বা বন্ধ হয়ে যাবে উৎপাদকের। সেই ক্ষেত্রে একই পণ্যর যেগুলো সিমিলার পণ্য মার্কেটে আছে সেই পণ্যগুলো অন্য প্রতিষ্ঠান যারা মার্কেটে দিয়েছে সেই পণ্যগুলো ক্রেতারা কিনে তারা যদি ভালো লাগে তারা কিন্তু ওই পণ্যটাই নিয়মিত কেনা শুরু করে দেবে। সেক্ষেত্রে আমরা আমাদের স্থায়ী ক্রেতা হারাতে পারি বা যারা সম্ভাব্য ক্রেতা তারাও হারিয়ে যেতে পারে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সরবরাহটা সবসময় নিয়মিত রাখতে হবে। এরপরেও আছে বাজার উন্নয়ন। শিল্পপণ্যের বাজার উন্নয়নে গণমাধ্যমে বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারণামূলক পদক্ষেপ তেমন ফলপ্রসূ হয় না বা প্রভাব সৃষ্টি করতে পারে না, কারণ এখানে ক্রেতাই হচ্ছে শুধুমাত্র উৎপাদকরা। বিশাল পরিমাণ ক্রেতা না যে তাদের খুঁজে খুঁজে বের করতে হবে। কারিগরি জার্নালে বিজ্ঞাপন এবং ব্যক্তিক বিক্রয় পন্থা বা ক্রয় বিক্রয়ের প্রভাব সৃষ্টি করে থাকে। তাহলে কি হচ্ছে, কারিগরি জার্নালে বিজ্ঞাপন দিয়ে বা ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ক্রয় বিক্রয়টা করে থাকে সাধারণ শিল্পপণ্যের বিক্রেতারা। আর শিল্পপণ্যের ক্ষেত্রে ক্রেতারা নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খেয়াল করে। এক্ষেত্রে আগুনে পুড়ে যাওয়া বা চুরি হওয়ার সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। যেমন শিল্প প্রতিষ্ঠানে কাঠের চেয়ারের পরিবর্তে স্টিলের চেয়ার ব্যবহার করা হয়। তাছাড়া শিল্পপণ্য ক্রয়ের সময় এর বিবিধ ব্যবহার বিশেষভাবে বিবেচনা করা হয়। এখানে খেয়াল করো কেন কাঠের চেয়ারের পরিবর্তে স্টিলের চেয়ার ব্যবহার করা হচ্ছে, কারণ কাঠের চেয়ার কিন্তু আগুনে দ্রুত আগুন লাগতে পারে, নষ্ট হতে পারে, এই জন্য স্টিলের চেয়ারটা ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্ত থাক। আমি যে আলোচনাগুলো করেছি আমরা আশা করবো বাসায় তোমরা এটা নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং এখান থেকে উদ্দীপক আসলে বা জ্ঞানমূলক আসলে বা প্রয়োগ উচ্চতর দক্ষতা উত্তরগুলো তোমরা করতে পারবে। আর আলোচনা থেকে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয় তোমরা সেক্ষেত্রে কমেন্টস করতে পারো বা আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর
আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, সকল সাবজেক্টের পড়াশোনায় ভালোভাবে করবে, ক্লাসগুলো দেখে, এবং সেই সাথে তোমাদের ভবিষ্যতের পরীক্ষাগুলো ভালোভাবে দিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং নিয়মিত পড়াশোনার চর্চা করবে। আর চেষ্টা করবে আমরা যে পয়েন্টগুলো দিচ্ছি আলোচনা করে সেগুলো ভালোভাবে পড়তে, কারণ এখান থেকে যদি কোশ্চেন করা হয় তোমরা যেন বুঝতে পারো যে কোশ্চেনটা কোন খাত থেকে করা হয়েছে। কোনো পণ্যের যদি ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে যদি বলা হয় যে এই পণ্যটা উৎপাদনের বন্টন প্রণালীটা সংকীর্ণ বা কম, তাহলে তোমাদের বুঝতে হবে প্রচুর পরিমাণে ক্রেতা কিনলো কিন্তু উৎপাদনের ক্ষেত্রে বন্টন প্রণালী অনেক বেশি না, তাহলে তোমার বুঝতে হবে এই পণ্যটা শিল্প পণ্য হতে পারে। কারণ আবার যদি বলে সে এই পণ্যটা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন করার পর পুনরায় পরিবর্তন করার পর সেটা মানুষ ব্যবহার করতে পারে, তাহলে আমরা বুঝে নিব যে এটা শিল্প পণ্য। তাহলে আমাদের উদ্দীপক দেখে চিনতে হবে কী ধরনের পণ্যকে বলা হয়েছে। শিল্প পণ্যের যদি আমরা বৈশিষ্ট্যগুলো জানি তাহলে আমরা কিন্তু উদ্দীপক দেখে চিনতে পারবো এটা কী ধরনের পণ্য। আমাদের উদ্দীপকে হয়তো তথ্য দেওয়া থাকবে, বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া থাকবে যে এই পণ্যটা সাধারণত বন্টন প্রণালী দীর্ঘ হয় না, উৎপাদকরা ব্যবহার করে থাকে, পুনরায় একে পরিবর্তন করে ভোগ্যপণ্যে রূপান্তর করতে হতে পারে, ব্যাপক বিজ্ঞাপনের প্রয়োজন নেই। তো আমরা বুঝে নেব যে এটা হচ্ছে আসলে শিল্পপণ্য। ঠিক আছে, তাহলে আমরা যদি শিল্পপণ্য কী জানি, তার বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে কিন্তু আমাদেরকেও আটকাতে পারবে না, আমরা চিনতে পারবো কী ধরনের পণ্য। তাহলে আমরা যখন পড়বো তাহলে আমরা অনেক গভীরভাবে পড়লে আমরা যখন উদ্দীপকে প্রয়োগ, উচ্চতর দক্ষতা, জ্ঞান, অনুধাবন থাকবে, আমরা ভালো করে যদি পড়ি আমরা এগুলো দেখলে চিনতে পারবো কোন দিক থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বেশি করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।